বিএনপিরে বাম্বু দিলে কি হয় সেটা 12 তারিখে টের পাবেন। আমি তো এখন হাফ আছি, এক পিনাকি দাদা ঠেলাই তো নিতে পারতেছেন না, প্রতিদিন হু 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 করে ভোট উড়া যাচ্ছে দাঁড়িপাল্লায়, ধান সব উড়া সব চলে যাচ্ছে দাঁড়িপাল্লার ভিতরে। তুই কইছস না খানকির বলা হাদির লাশ তোর থেকে বুঝে নিতাম, হাদির লাশ তোর থেকে বুঝে নিব, যদি বুঝা না নিতে পারি তাহলে তোর হইলে লাশ বানাবো, হাদির লাশ তুই বুঝাই দিবি। খানকির বলা তোর যেই জায়গায় পাবো তোর থেকে হাদির লাশ বুঝা নিবো, তুই হাদির লাশ বুঝাই দিবি, আর না হয় তোরে বুঝাই দেবো লাশ কোনটারে কয়। হাদি হত্যার বিচার নিয়ে একটা ওয়ার্নিং দিয়ে রাখছি, খুব স্পষ্ট ওয়ার্নিং, সবাই শুনে রাখবেন। হাদি হত্যার বিচার যদি না করা হয় তাহলে আমরা ধরে নিব হাদিকে বলি দেওয়া হয়েছে কোনো একটা কম্প্রোমাইজের মাধ্যমে। যেভাবেই হোক আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতেই হবে, এটা হচ্ছে ভারতের একটা ধনুক ভাঙা পণ। আমরা কি তারেক রহমানকে আর বিএনপিকে ক্ষমতা আনার জন্য লড়াই করছিলাম? আমাদের বাচ্চারা অকাতরে প্রাণ দিছিল, রক্তে ভাসাই দিছিলাম, রক্তের দাগ কিন্তু এখনো শুকায় না। কিন্তু তারেক রহমানের বক্তৃতায় তার কোনো ছাপ নাই। আমরা ওই লড়াই করিনি তারেক রহমান আর বিএনপিকে ক্ষমতা এনে বসাই। আমরা তাদের হাতে রাষ্ট্রকে দেব না, কোনোভাবেই দেব না যারা জুলাইকে বিশ্বাস করে। একবার সুযোগ দেন, একবার ধানের শীষের মার্কায় ভোট দেন, কিন্তু এই ধানের শীষের ভোট এটা যে কতটা বিষে পরিণত হয়েছে সেটা জনগণ এখন হারে হারে টের পেয়েছে। কোনো সেন্টিমেন্টে এখন আর কাজ হবে না। গ্রাম অঞ্চলের মানুষগুলো এখন জেগে উঠেছে, এখন আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে এই মানুষগুলোর কাছে কাছে গিয়ে কর্ণকুহরে। দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন ভিডিও শিরোনাম, এখন শুনতে চলেছেন বিস্তারিত। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে, মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে, কারণ আজকের এই ভিডিওর ভিতরে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু আলোচনা আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে প্রত্যেকটি বক্তব্য শুনে যাবেন, তাহলেই বাংলাদেশে কি ঘটছে, কি ঘটতে যাচ্ছে, আগামীতে কি ঘটবে, সকল কিছুই বিশ্লেষণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। কথা কেন সরাসরি মূল নিউজে চলে যাব, তার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনে আসি। চান্দাবাজ লোকজনরে চাই না আমরা, এইটা বলা মানে বুঝবেন ঘটনা প্যাচ খেয়ে গেছে। যেই বলবে যে চান্দাবাজ লোককে চাই না, বুঝবেন যে এটা ভোটটা দাঁড়িপাল্লায় দিবে। এখন একটা এমপি সাহেব ধরেন ক্যান্ডিডেট নিজে গিয়েছে আপনার কাছে ভোট চাইতে, আপনি যদি ওই লোকের বলেন যে বাবা ভোটটা কিন্তু আপনারই দিব, ধানের শীষেই দিব, হ্যাঁ, বা ভোটটা আপনারই দিব, কোনো চান্দাবাজরা আমরা ভোট দিব না, এই কথা বলার সাথে সাথে এমপির লোকজন আপনার মার শুরু করবে। কারণ বুঝবে যে বেটা তুই ধানের শীষে ভোট দিবি বলতেছিস, আবার বলতেছিস যে চান্দাবাজে ভোট দিবি না, বাট আমি তো চান্দাবাজ, তুই আমাকে ভোট দিবি, আবার বলতেছিস চান্দাবাজে দিবি না, আমার চান্দাবাজ না হলে তুই ধানের শীষে কেমনে ভোট দিবি। 5 বছর আগে এক হুজুরের এক ওয়াজে শুনছিলাম, সেই ওয়াজের ভেতরে এক হুজুর মসজিদের ইমাম সাহেব সে জুমার খুতবা দিচ্ছেন, তো খুতবার ভেতরে আপনার একটা ওয়াজ করছেন সুদ নিয়ে, তো সুদ নিয়ে ওয়াজ করছেন। এই ওয়াজের মাঝখানে সে আবার বলতেছেন যে সুদখোর তার ইবাদত কবুল হবে না, সে মসজিদে আসলেও লাভ নেই, তার ইবাদত কবুল হবে না। কারণ মসজিদের যে সভাপতি এ তো লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে ওইটা কয় হুজুর বাইরন তুই বাইর অন্ত না তুই বাইর, নামাজ পড়ানো লাগবে না, মুয়াজ্জিনরে কয় নামাজ পড়াইতে খুতবা দিতে। হুজুর কি সমস্যা, কি হয়েছে কি? তো ওই আশপাশের লোকজন আবার অন্য কমিটির লোকজন যারা আছে এলাকার গণ্যমান্য লোকজন, ভাই কি হয়েছে, ভাই কি সমস্যা কি? বদমাশ, আমি মসজিদের সভাপতি আর বদমাশ আমার বিরুদ্ধে ওয়াজ করে। তো ইমাম সাহেব বলে যে, ইমাম সাহেব আসছেন নতুন, বুঝছেন, ইমাম সাহেব বলতেছে যে হুজুর ভাই আমি তো আপনার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই, হ্যাঁ আমি তো আপনার নিয়ে কোনো কিছু। তখন ওই সভাপতি হুজুরের কয় বেটা বদমাশ, তুই আমার বোকাম ভাবছিস, তুই যে সুদ করে বিরুদ্ধে বলতে তুই আমি বুঝি না এটা আমার নিয়ে বলতেছিস। হুজুর কিন্তু জানে না, হুজুর বলতেছে হুজুর এই সভাপতি বলছে সভাপতি সাহেব আমি যদি জানতাম আপনি সুদ খান তাহলে কি এই ওয়াজ আমি করি, আর কত ওয়াজ আছে ওগুলি করতে পারতাম। এখন এই সুদখোরের কথা বললে সভাপতির যেমন গায়ে লাগে, চান্দাবাজ শব্দটা বললেই আপনি বলবেন টেম্পো স্ট্যান্ড, দেখবেন যে বিএনপির লোকজন খেপে যায়, কী রে ভাই সমস্যা কি, টেম্পো স্ট্যান্ড বলছে আপনি খেপেন কেন, চান্দাবাজ খেপে যায়, আপনি খেপেন কেন ভাই, আপনি চান্দাবাজ, আপনি চান্দা না করে থাকলে আপনি খেপেন কেন। ওরা মনে করে চান্দাবাজ বলে, মনে করেন যে কেমিস্ট্রিতে আপনি এক অণু হাইড্রোজেনের সাথে আপনি 2 অণু অক্সিজেন মিলাইলেন, এটা অটোমেটিক পানি হয়ে যাবে, এটা তো আর করার কিছু নাই, এটাই। এখন এদেরকে চাঁদাবাজ বলার সাথে সাথে ওরা বুঝে যায় ওরা চাঁদাবাজ। এই যে বুঝার যে খ্যানটা বিএনপির হয়েছে এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়, তারা বুঝছে যে তারাই চাঁদাবাজ। তো আপনারা যেমন বুঝছেন, সাধারণ মানুষ এই দেশের জনগণ তারাও বুঝছে যে আপনারা যে চাঁদাবাজ। খালি একটা না, বিএনপি আমাদেরকে ধাক্কাইতেছে, মানে আমি আমারটা বলি, আমাদের ধাক্কাইতেছে, প্লিজ ভাই আমাদের বিরুদ্ধে যান, আমাদের বিরুদ্ধে বলেন। এত ক্ষতি করিনি তো গত 6 বছরে, আপনাদের এত ধাক্কান কেন? তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন হিসাবে পরিচয় দেয় একজন ওয়াহিদুজ্জামান নামে, AKM ওয়াহিদুজ্জামান, সার্চ দিন ফেসবুক গুগলে পাবেন, AKM ওয়াহিদুজ্জামান। এ ব্যক্তি নিজের পরিচয় তিনি প্রফেসর, অধ্যাপক, বদমাইশ ভুয়া অধ্যাপক, এই কারণে লেখে না, খুব টেকনিক্যালি সে আবার শুধু নামটা লেখে, প্রফেসরটা আবার লেখে না, কিন্তু মানুষ আবার পরিচয় দেয় অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলছি, আবার AKM লাগাই নিছে, আবার একটু বেশি ভালো, আবার নামের শেষে আবার সে আবার অ্যাপোলো লাগাইছে,
অনেকের কাছে আবার অ্যাপোলো হিসাবে বলে, সব বানোয়ার, প্রফেসরও বানোয়ার, অ্যাপোলো বানোয়ার, দুইটাই বানানো। এই বানানো বাটপার কয়েকদিন আগে এক ফরিদপুরের লোকের কাছে বলতেছে তারেক রহমান নাকি জাইমা রহমানকে বিয়ে দেওয়ার জন্য তাকে নিযুক্ত করছে, মানে তাকে দায়িত্ব দিছে যে ভাই তারেক ভাই তো এটা দায়িত্ব দিয়েছেন, এটা ভালো ছেলে খুঁজে বের করার জন্য, এখন কোথায় পাই, এরকম টাইপের। তো ওই লোক আরেক ছেলের কথা বলছিল, সেখানে বক্তব্য বসছে। যাই হোক, তো উনি এত কাছের মানুষ, তো তারেক রহমানের এত কাছের মানুষ, এবং খালি যে মুখে কাছের মানুষ সেটা না, কিন্তু তিনি আবার বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আবার উনি বিভিন্ন মানুষের কাছে বলেন যে উনি সামনে নাকি তথ্যমন্ত্রী হয়ে গেছেন, তথ্যমন্ত্রী উনি মোটামুটি হয়ে গেছেন, এরকম একটা ভাবসাব নিয়ে আছে। যদিও উনি এখন আসে হইলো ইউএসএতে, মালয়েশিয়ায় রিফিউজি হিসাবে ছিল, সেটারে করে তারপরে এখানে আসে, এখানে উনি রিফিউজি হবে। তো ট্রাম্প থাকা পর্যন্ত হচ্ছে না, এটা মোটামুটি আপনি করে রাখেন। এই বাইডেনের সময় যারা এখানে ঢুকছে তাদের একটারও করবে না, ধরলেই পিছমোড়া বান দিয়া তারপরে পাঠাবে। তারপরেও ঝুঁকি নিয়ে সে এখানে আসে, এখনো টেক্সাসে আছে। তো আসে সে এত কিছু দেশে নির্বাচনী আরটিভির 5% শেয়ার নিয়ে আসে, তারপরে আরেক হাওয়া ভবন বানিয়ে ফেলেছেন, এই 2 নম্বরই করতে যায়। সে মোবাইলে বুস্টিং হাবি যাবে এগুলো করে নানান টাকা পয়সা মারা খাচ্ছে বিএনপির। এখন এই ব্যক্তি সরাসরি পোস্ট করেছে আমার বিরুদ্ধে। আমার বাচ্চাদের, আমার ফেসবুক যখন হইলো তখন লিখেছে যে আমার বাচ্চাদের মুখের দিকে তাকায় আসি এতদিন আমার ফেসবুকটা টিকিয়ে রেখেছিল দয়া করে, এখন সে আর আমার ফেসবুক টিকিয়ে রাখবে না। আমি মাত্রা অতিক্রম করছি, এখন আর সে টিকিয়ে রাখবে না। মালয়েশিয়াতে থাকতে 500 রিঙ্গিত মেরে খাইছে একজনের, এটা আরও একদিন ভিডিওতে বলছি, ওই আলোচনা আজকে গেলে লম্বা হয়ে যাবে। তো এই ব্যক্তি আমারে সরাসরি করে, তারেক রহমানের এত ঘনিষ্ঠজন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএনপির, আপনি সরাসরি বলবেন আপনি আমার ফেসবুক খেয়ে দিচ্ছেন, আর আমি সেই দলের হয়ে কাজ করবো, সেই দলের পক্ষে কথা বলবো, সেই দলের মানে আমরা কি করতে পারতাম? ধরেন বাংলাদেশে বিএনপি যাহা, আওয়ামী লীগ তাহাই দুর্নীতির ক্ষেত্রে, ভারতের বিষয়টা তো আলাদা, কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বিএনপি আওয়ামী লীগ সেম জিনিস। আমরা এগুলি নিয়ে আমাদের মাথা ঘামাইতে হতো না, বাট ধাক্কাচ্ছে। প্লিজ বিএনপি নিয়ে বলেন, বিএনপিরে বাম্বু দিলে কি হয় সেটা 12 তারিখে টের পাবেন। আমি তো এখন হাফ আছি, এক পিনাকি দাদা ঠেলাই তো নিতে পারতেছেন না, প্রতিদিন হু হু করে ভোট উড়া যাচ্ছে দাঁড়িপাল্লায়, ধান সব সব চলে যাচ্ছে দাঁড়িপাল্লার ভিতরে। এখন এই হচ্ছে অবস্থা। যাই হোক, এখন বিএনপির ব্যাপার, বিএনপি কেমনে চলবে, কি করবে না করবে, আমাদের কোনো সমস্যা নাই। প্রশ্ন হচ্ছে বিএনপি যেটা করছে এখন, সেটাতে বিএনপির কি হইতে পারে, সামনের ভবিষ্যৎ কি, খুব একদম প্র্যাকটিক্যালি ছোট করে আপনাদেরকে একটু বুঝাই। ধরেন বাংলাদেশে এতদিন 2টা দল ছিল, কি বিএনপি, আওয়ামী লীগ। ভারতে 2টা দল আছে, কংগ্রেস, বিজেপি। তারপরে ধরেন যুক্তরাষ্ট্রে এখানে আছে ডেমোক্রেট আর রিপাবলিকান। পাশের দেশ কানাডাতে এখানে আছে একটা হলো লিবারেল আর একটা হলো গিয়ে কনজারভেটিভ। লন্ডনে আছে লেবার পার্টি, কনজারভেটিভ। মানে এরকম পৃথিবীর যেই দেশে যাবেন আপনি গিয়ে দেখবেন যে 2টা রাজনৈতিক দল। এর বাইরে হাজার হাজার আছে, ওইটা চীনেও আছে। চীনে আপনার অনেকে হয়তো মনে করে যে চীনে বোধহয় নির্বাচন হয় না, চীনে বোধহয় একটাই দল, এরা মনে হয় এরাই করে। চীন নির্বাচন হয়, চীনে বিরোধী দলের অনেক দল এখানে নির্বাচন করে, ওদের নিজেদের দল আর কি। হাসিনা যেরকম দামি নির্বাচন করেছিল, এরকম টাইপের নিজেরা বানায়া বুঝায় যেটা নির্বাচন হইলো, কিন্তু ওরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, এরাও জানে ওরা ক্ষমতায় আসবে না, 2 দল মিলে টিলে একটা পাতানো নির্বাচন করে। কিন্তু যেটা কম্পিটিশন বলে, পৃথিবীর কোনো দেশে নাই যে 3টা দল একসাথে যায়, মানে 5-6টা তো পরের কথা, 3 দল একসাথে প্যারালালি স্ট্রং হয়ে কখনই চলে না। এখন আমরা গেল এই কয়দিন ধরে যা কিছু দেখছি, ধরেন বিএনপি কি চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, নিষিদ্ধ আমরাও চাই না, আওয়ামী লীগের নিষিদ্ধ করার দরকার নেই, আওয়ামী লীগের বিচার করলেই সোজা হয়ে যাবে। সামনে আওয়ামী লীগ আবার দল রাজনীতি করলেও সোজা হবে, আবার এখন যারা স্বৈরাচার হইতে চায় তারাও সোজা হবে, ভবিষ্যতে কেউ হইতে চাইলে তারাও এটা থেকে একটা লেসন পাবে। তো আমরা দরকার নেই তারা ব্যান করার, বিচার করেন, বিচার হয় না। আজকে এক এসআই দেখলাম এই সাভারের ঘটনায়, সে দাপায় কাঁদতেছে। আমার খুব মানে হৃদয়স্পর্শী মনে হয়েছে, যে আমার কাছে মনে হচ্ছে যে লোকটা সে বিডিআর এর মতো যেরকম কিছু লোকজনের উপরে দায় চাপিয়ে দেওয়া হয়েছে, ওরকম একটা নাটক এখানে সাজানো হয়েছে কিনা। যদি হয়ে থাকে, জজ সাহেবকে বলবো আল্লাহর রাস্তে জাউরামি করেন না, আপনাদেরকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে মানে এখানকার সেমি প্রতিনিধি হিসাবে আপনাদের একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা ঠিকমতো পালন করেন। নাহলে আপনাদের মধ্যে এরকম কত বিচারককে দেখলাম এই গাজীপুরে ওই আগারগাঁয়ের বৃদ্ধাশ্রমে এরকম করে কুত্তে থাকে, বুঝছেন। তো কোতাকুতি করার আগে ভালো হয়ে যায়, আল্লাহ ভালো কিছু করবে। যাই হোক, এখন এই বিএনপির যে ইয়েগুলো আপনার মানে বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে তারা আওয়ামী লীগকে নিয়ে আসছে যে আমরা তাদেরকে চাই, সরাসরি ভোট চাচ্ছে। ক্ষমতায় গেলে তারা তাদের সব মামলা তুলে নিবে, মহাসচিব বলছেন এটা, সব মামলা তারা ক্ষমতায় গেলে তুলে নিবে। জুলাইতে আপনি তো আন্দোলন করেন নাই, আপনারা আন্দোলন করেন নাই, বিএনপির অনেক মানুষ আন্দোলন করেছে, কিন্তু আপনি মহাসচিব আন্দোলন করেন নাই, আপনার দল আন্দোলন করে নাই, আপনার দল সরাসরি বলেছে আমরা এই আন্দোলনের সাথে নাই। আপনি নিজে একদম সরাসরি এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, তারেক রহমান হয়তো ছিল, বিএনপির মানুষ হয়তো ছিল, কিন্তু ফখরুল ছিল না। তো তারা আজকে সরাসরি নায়ের পক্ষে অবস্থান নিয়েছে। হাদিরে নিয়ে কথা বললে তাদের গায়ে জ্বলে। তারেক রহমান নিজে বলেছে হায়ের পক্ষে তারা, তারপরেও এখনো প্রতিদিন ওপেনে বিএনপির লোকজন নায়ের পক্ষে ভোট চাচ্ছে।
কেন চাচ্ছে? কারণ তারা চায় তারা আবার হাসিনার মতো 15 বছর থাকবে। আরে বেটা, এখানে জুলাই সনদটা যদি পাশ হয়, একজন মানুষ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আপনার কি মনে হয় তারেক রহমান এখন থেকে টানা, এবার যদি মনে করেন ক্ষমতায় আসো, আল্লাহ যদি মানে হাতে ধরে যদি দেয়, আসো, তারপরে পরপর 2 বার থাকবে, আরও পরের বারও আসবে? সময় দেন। এবার যদি মনে করেন আসলো, মাঝখানে আরেকটা দল আসবে, পরের বার জামাত আসলে তারপরে আবার আপনারা আসেন, তো 15 বছর। তারেক রহমানের এখন বয়স কত হিসাব করছেন? তারেক রহমান তো এমনিতেই 10 বছরের বেশি পাবে না। যদি 2-3টা নির্বাচন হয় 15 বছর যাবে। তারেক রহমানের মেয়ে আছে না, সেও তো রাজনীতির মাঠে আসছে, সমস্যা কোথায়? সে প্রধানমন্ত্রী হবে, তারেক রহমানের মেয়ের মেয়ে হবে, সমস্যা নাই। আপনি 10 বছরের বেশি হইতে হবে কেন? তারেক রহমানের ওয়াইফ আছে, সে হইতে পারে, তার আরেক ভাইয়ের বউ আছে, সে হইতে পারে। ওনাদের 10 বছর এটা হবে না, আনলিমিটেড সময়। হাসিনার মতো এরকম একটা কিছু করে আবার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, এরকম একটা পরিস্থিতি করবে না। তারপরে ওই হানের সনদের এগুলি আপনারা সবাই জানেন, না জানলে এগুলো দেখে নিন, সরকারের ইয়েতে আছে। তো এগুলো সব কিছুতে তাদের না, সবচেয়ে বড় সমস্যা হলো আওয়ামী লীগের লোকজনকে তারা সরাসরি তাদের ভোট দিতে বলছে, তারা তাদের ভাই তাদেরকে পাশে নিয়ে এখন নির্বাচন করছে। এগুলি আমরা দেখব। জামাতের আমির শফিকুর রহমান 2 দিন আগেও খুব মেজাজ খারাপ হয়েছে শফিক ভাই আপনার উপরে। আবার আপনি যে আপনার হ্যাক হয়েছে এটারে বলেছেন, আপনি মাফ করে দিলেন। আমি বিচার চাই, বিচার করতে হবে। এই হ্যাক, এই ওয়াহিদুজ্জামান এটার পিছনে ছিল, এই ওয়াহিদুজ্জামান এটারে নিয়ে ইন্ডিয়ার এক গ্রুপের সাথে মিলে তারপরে এটা এই লোকের দিয়ে, এই লোক এখন বলির পাঠা হয়েছে। যে কর্মচারীকে আটক করা হয়েছে তাকে বলির পাঠা বানানো হয়েছে, তাকে এই ওয়াহিদুজ্জামান বলে তারপরে এই তাদের ইমেল ব্যবহার করেছে। সে লোক জানেও না যে ইমেল দিয়ে তারা কি করছে, তার কাছ থেকে পারমিশনটা নিয়ে তারপরে করেছে। তো এই সে লোক ভয় দিয়েছে, সামনে মনে করছে আবার বিএনপি যদি ক্ষমতায় আসে আমার আবার কি করে দিয়েছে, তারা এখন বলির পাঠা বানিয়ে দেওয়া হয়েছে, অথচ তাকে ধরা হচ্ছে না। শফিক ভাইরা যদি আরেকটু যদি স্ট্রং হইতো তাহলে এগুলো সব বের হয়ে আসতো। যাই হোক, উনি খুব সহজ সরল মানুষ। এরকম একটা লোককে কি বাজে ভাষায় আমি আক্রমণ করেছি শুধুমাত্র এই সন্তোষ শর্মার সাথে দেখা করার কারণে। সেই সন্তোষ শর্মার নিয়ে তারেক রহমান কোলে নিয়ে নেচেছে এইবার। তো কিছু বলি নাই কেন জানেন? এখন দেখছি সব নর্মাল হয়ে গিয়েছে, এগুলি আর কোনো ব্যাপার নেই। তখন তো আমাদের গায়ে ছাদ করে উঠতো এরকম ছোটোখাটো কিছু দেখলেও, এখন আর গায়ে অত বেশি লাগে না। কিন্তু যেই ওপেনে নেকেট আপনারা আওয়ামী লীগের ভোটের জন্য যেই কাজটা শুরু করেছেন, এটার রেজাল্ট কি হবে সেটার আপনার বাবাও দেখে গিয়েছে, আপনার মাও দেখে গিয়েছে, আপনিও দেখবেন। হাদি হত্যার বিচার নিয়ে একটা ওয়ার্নিং দিয়ে রাখছি, খুব স্পষ্ট ওয়ার্নিং, সবাই শুনে রাখবেন। হাদি হত্যার বিচার যদি না করা হয় তাহলে আমরা ধরে নেব হাদিকে বলি দেওয়া হয়েছে কোনো একটা কম্প্রোমাইজের মাধ্যমে। হাদির বলি কাদের জন্য দেওয়া হয়েছে, কারা হাদির বলি চেয়েছে? বাংলাদেশের ইতিহাসে অনেক কিছুই কিন্তু হয়েছে যে পার্শ্ববর্তী কোনো একটা দেশ বাংলাদেশের এমন কিছু চেয়েছে যেটি প্রত্যেকটা সরকার করে দিয়েছে। 57 জন অফিসার থেকে শুরু করে এর আগের বহু কিছু করা হয়েছে যা এখনো পর্যন্ত চলমান। হাদি হত্যার যে পুরো পরিকল্পনা এত স্মুথভাবে করা হয়েছে, আমরা এখন খুব খুব টেনশনে আছি। মনে রাখবেন, যারা দেখছেন একটু আমার কথাগুলো পুরোপুরি শুনবেন। যারা দেখছেন, আপনি কি মনে করেন আপনি নিরাপদ? আপনি কি মনে করেন আপনার যদি এরকম হত্যাকাণ্ড হয়, আপনার হত্যাকাণ্ডের বিচার হবে? যদি ঠিকই আপনি সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন, আপনি যদি হত্যাকাণ্ডের শিকার হন, আপনার হত্যাকাণ্ডের বিচার হবে বলে মনে করেন? আমার হবে বলে মনে করেন? আমি আজকে আপনাদের সামনে বলে রাখছি, আমার যদি কিছু হয় তাহলে অবশ্যই একইভাবে আমি বলে রাখছি, যারা হাদিকে হত্যা করেছে তারাই আমাকে করবে, আর আমার হত্যাকাণ্ডের বিচারও হবে না। এভাবে এই দেশের সার্বভৌমত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিচ্ছু হবে না। কি মানে আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে না পারি, তো ভাই এই দেশের নাগরিক হয়ে কী বা আমরা আদায় করতে পারলাম বলুন? 71 গেছে, 71-এর পবিত্রতা আর 71-এর কমিটমেন্ট, লাখো শহীদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, তাদের বিনিময়ের যে বিনিময়, তাদের জীবনের বিনিময়ের যে দেশ আমরা পেয়েছি, সেটির জন্য যে তাদেরকে আমরা বিনিময়ে তাদের ঋণ শোধ করবার জন্য যা করবার কথা ছিল করতে পারিনি। এরপর 24 এসছে, মাঝে 90 ছিল। 24-এ ভয়ঙ্কর একটা যুদ্ধের মতো অবস্থার মাধ্যমে এই দেশ নতুন করে ভেবেছিলাম আমরা গণতন্ত্রের পথে সার্বভৌমত্ব এবং নিজের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে সামনে এগিয়ে যেতে পারবো, পারিনি। আরেকটি বিষয় স্পষ্টভাবে মনে রাখতে হবে আমাদের, শরীফ উসমান হাদি সে কিন্তু শুধুমাত্র হাদি ছিল না, সে ছিল বাংলাদেশের কণ্ঠস্বর, বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, স্বাধীনতার মানে সার্বভৌমত্বের প্রতীক। এটাতে যে অন্য কোনো দেশের শক্তির ইশারা ছিল এবং বাংলাদেশের প্রশাসনিক সহায়তা ছিল, এর পরবর্তীতে তাকে ঘিরে যত কিছু হয়েছে এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেগুলো শিখ ইন্টারন্যাশনাল, ভারতীয় শিখদের যে ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছে, তারা কিন্তু এটিকে পিক করে তারা কিন্তু ভারতীয় যে বর্তমানে হিন্দু সরকার রয়েছে, বিজেপি সরকার, সেই হিন্দু সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন দেশে প্রোটেস্ট করেছে। যেই উপায়ে তাদেরকে নিধন করার জন্য ভারতীয় সরকার চেষ্টা করেছে, ঠিক একই উপায়ে শরীফ উসমান হাদিকে নিধন করেছে। তারা এই বিষয়টি তুলে বিভিন্ন দেশের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে তারা কিন্তু একটা সিম্বলিক প্রতিবাদ সভা করেছে, এটি আমরা দেখেছি। যাই হোক, আমি যে কথাটি বলতে চাই, আমি আসতেছি খুব শীঘ্রই। যারা সত্যিকার অর্থে আমাদের শরীফ হাদির হত্যার বিচার চান তারা ঐক্যবদ্ধ থাকুন।
আরেকটি বিষয়ও খুব ক্লিয়ারলি আপনাদেরকে জানান দিচ্ছি, অবগত করছি, হাদি হত্যার বিচার চাওয়ার সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের কোনো ধরনের সম্পর্ক নাই। যারা এটিকে মিলাতে চাইবেন, বরং আমরা মনে করি যে তারাও আমাদের দেশের সার্বভৌমত্বের বড় শত্রু, এবং তারাও আমরা মনে করি যে যারা আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করবার জন্য চেষ্টা করছে তারাও তাদের সাথে সামিল। আমরা মনে করি যে হাদি হত্যার বিচার কাজ শুধুমাত্র হাদি হত্যাকারীদের দেশের বাইরে রেখে তাদেরকে ফাঁসির রায় শুনিয়ে আমাদেরকে সন্তুষ্ট করবেন এরকম কোনো সিম্বলিক বিচার আমরা চাই না। অনেক প্রতীকী বিচার হয়েছে বাংলাদেশে। আমরা সার্বভৌমত্বের প্রশ্নে যারাই জীবন দেবে তারা আমাদের দেশের জাতীয় সম্পদ, সুতরাং তাদের বিচার যদি করতে না পারি আমরা হেরে যাব, ৭১ হেরে যাবে, বাংলাদেশের ১৮ কোটি মানুষ হেরে যাবে, ২৪ হেরে যাবে। এই কথাগুলো মনে রাখবেন। আর শুধুমাত্র রাজনৈতিক মুনাফার জন্য, রাজনৈতিক বেনিফিটের জন্য রাজনৈতিক দলগুলো হাদি হত্যাকাণ্ডে পর্যন্ত ভুলে যেতে চাচ্ছে, আর এটার জন্য প্রয়োজন যে কোনো কম্প্রোমাইজ করতে তারা করতে পারে। আমি অবাক হব না। শুধু সাধারণ মানুষ প্রত্যেকটা দল থেকে যে যার দল করুন, যে কোনো আদর্শে আপনারা রাজনীতি করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ, একতাবদ্ধ। আর হাদি কোনো ধরনের ইনকিলাব মঞ্চেরও আমি মনে করি যে এখন কেউ নয়। হাদিকে মারা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করবার জন্য, এটা হলো মূল বিষয়। আর আমরা বাংলাদেশি হিসেবে আমরা এটা সর্বোচ্চ জায়গায় যেতে চাই। এখানে দল মত নির্বিশেষে প্রত্যেকটি দল থেকে আপনারা যারা মনে করেন যে হাদির প্রশ্নে এক হতে চান তারা অবশ্যই ঐক্যবদ্ধ থাকুন। এটার জন্য কোনো মঞ্চের অধীনে থাকতে হবে ব্যাপারটা তা নয়। আমরা আমাদের হাদির হত্যার বিচার চাই এমন একটি মঞ্চের মধ্যে সবাই এক ডাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটির জন্য কোনোভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোনো হ্যাম্পার হবে না, এদিকে আমরা মেকশিওর করতে চাই। এবং আমি মনে করি যে হাদি হত্যার বিচার যদি হয়, আমাদের দেশের সরকার ব্যবস্থা, সার্বভৌমত্ব, আমাদের দেশের বিচার ব্যবস্থা সব কিছুর একটা ফল আমরা দেখতে পাবো, এবং আমরা বুঝতে পারবো আমরা কোথায় আছি। শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা সবকিছু ফিরে পেয়েছি, এটি বলার কোনো সুযোগ নেই। এখন পর্যন্ত কোনো অর্জন আমাদের নাই। শেখ হাসিনা শুধু দেশ থেকে গেছে, সে গেলেও এখনো পর্যন্ত সে সর্বত্র রয়ে গেছে। এবং আমি মনে করি শেখ হাসিনা থেকে শুরু করে যারা শেখ হাসিনার আশপাশে ছিল, যারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে, তাদের বিষয়টি আমরা কখনোই ক্ষমা করবো না। কিন্তু আওয়ামী লীগের অনেকেই আছে, অনেকে আপনার মনে আছে যে যখন আন্দোলন হয় তখন ছাত্রলীগের অনেক শীর্ষ নেতারা এই তৎকালীন সময়ে পদত্যাগ করে শেখ হাসিনার প্রতিবাদ করে, তার শেখ শাসনের প্রতিবাদ করেছে এবং তৎকালীন সময় তার ভূমিকার প্রতিবাদ করেছে। সেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারাই করেছে তাদের মধ্যে অনেকে আছে কি আমি বিশ্বাস করি ৯৯% আওয়ামী লীগার তারা বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা রয়েছে, বাংলাদেশকে তারা লালন করে। পলিটিক্যাল কারণে 1% বিভ্রান্ত হয়েছে, সে 1%কে আমরা ধরতে চাই না। তাদের মধ্য থেকে যদি কেউ সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো লড়াইয়ে সামিল হওয়ার জন্য হাদি হত্যার বিচারে সামিল হয়ে সেটিকে জানান দিতে চায়, আমরা মনে করি তারাও ওয়েলকাম এবং তারা অবশ্যই আসবে, কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে কোনো। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম খবর পেতে। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে প্রাণ ঢালার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।